বোধহয় সে ছুটতে ছুটতে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছে একটা মেয়ে। মেয়েটির পেছন পেছন একটা ছেলেও ছুটছে। ছেলেটির হাতে একটা নীল রঙের বড় লাগেজ। এয়ারপোর্টের সকল যাত্রী কৌতূহল নিয়ে এই দুইজনকেই দেখছে। কেউ কেউ তো নানান কথাও বলা বলি করছে। এরপর মেয়েটি ও ছেলেটি ওয়েটিং এরিয়াতে গিয়ে ফ্লাইটের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। তন্মধ্যে একজন বয়স্ক মহিলা এসে মেয়েটির পাশে এসে বসে। মেয়েটির সেদিকে খেয়াল নেই। সে তো ফ্লাইটের সময় হয়েছে কি না তাই বারবার ঘড়িতে দেখছে। বয়স্ক মহিলাটি মেয়েটিকে বার কয়েক দেখে অতঃপর জিজ্ঞাসা করেই বসল। বিয়ে থেকে পালাচ্ছ? মেয়েটি তৎক্ষণাৎ পাশ ফিরল। জিজ্ঞাসু নয়নে চাইলে বয়স্ক মহিলাটি ফের শুধায়। বিয়ে থেকে পালাচ্ছ বুঝি? মেয়েটি এবার উত্তর করে। বিয়ে করে পালাচ্ছি। মেয়েটির উত্তর শুনে মহিলাটি বোকা বনে যায়। মেয়েটি সেসব পাত্তা না দিয়ে আবারও ঘড়িতে সময় দেখছে। তখন মেয়েটির পাশে ছেলেটি বলে, নিঝুম, জুয়েলারিগুলো খুলে লাগেজে রাখো, আমি পানি কিনে আনি। কথাটি বলে ছেলেটি উঠে যায়। নিঝুম নামের মেয়েটি কথাটা আমলে নিয়ে জুয়েলারি খুলে লাগেজে রাখে। পাশের মহিলাটি সব দেখছে। অতঃপর আবারও জিজ্ঞেস করে। ছেলেটা কি তোমার হাজবেন্ড? চমকে বড় বড় চোখ করে তাকায় নিঝুম। তারপর হড়বড়িয়ে বলে। ও আমার বড় ভাই। উত্তর শুনে মহিলাটি অপ্রস্তুত হয়ে ইতস্তত করে। তারপর আবারও শুধায়। তোমার হাজবেন্ড কোথায়? নিঝুম আবারও সময় দেখে। তখনই মাইকে ঘোষণা হয়, ইতোমধ্যে নিঝুমের ভাই নির্ঝরও চলে এসেছে। নিঝুম পানি পান করে মহিলাটিকে বলে। হাজবেন্ডের বাসায়? যেহেতু এখানে দেখতে পাচ্ছে না তাহলে বাসাই হবে। তারপর সে দাঁড়ায় না, লাগেজ নিয়ে চলে যায়। চলতে চলতে নিঝুম নির্ঝরকে বলে। ওই গুন্ডা যদি ঝামেলা করে তবে আমার সাইন করা ডিভোর্স পেপার মুখের উপর ছুঁড়ে দিবি। নির্ঝর একটু চিন্তিত স্বরে বলে। যদি সে রিজেক্ট করে? করলেও কি, আমাকে তো আর খুঁজে পাবে না। এরপর থেকে খোঁজ নিয়ে শুধু কোন দেশে যাচ্ছি সেটা জানতে পারবে, আর কিছুই পারবে না। আমার ফ্রেন্ড আলফি বলেছে আমাকে টরন্টোতে নেমে একদিন সেখানে তার ফ্রেন্ডের বাড়িতে থাকতে, তারপর সে এসে আমায় অটোতে নিয়ে যাবে। নির্ঝর ভ্রু কুচি করে শুধায়। আলফির ছেলে? নিঝুম অপ্রস্তুত হয়ে বলে। হ্যাঁ, ও আমার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার সব ঠিক করে দিয়েছে। আলফিও ইউনিভার্সিটি অফ অটোয়াতে মাস্টার্সে পড়ে। অনলাইনে পরিচয়। সে এখন অটোয়াতে নেই, জরুরি কাজে কোথাও একটা গেছে, নইলে নিজেই আমায় রিসিভ করতো। আলফি জানে যে আজ তোর জায়ান আহমেদের সাথে বিয়ে হয়েছে? জানে। আমি 3 দিন আগে যখন বড় আব্বু আমায় ওই গুন্ডা জায়ান আহমেদকে বিয়ে করার প্রস্তাব দিল, সেই দিনই আলফিকে জানিয়েছি। তারপর আলফি বলেছিল বাড়ি থেকে বেরিয়ে আসতে, একদিন কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে, তারপর তো আজকেই ফ্লাই। কিন্তু বড় আব্বু হুট করে আমার রুমে এসে আমার ফোনটা নিয়ে নেয় আর আমাকে লক করে দেয়। কিছুক্ষণ আগেই গাড়িতে বসে আমি আলফিকে মেসেজ করেছি আর সবটা বলেছি। তখন সে বলল আমাকে ওর ফ্রেন্ড রিসিভ করবে। নির্ঝরের মনে সন্দেহ। সে জানতো না তার বোন একটা ছেলেকে এত বিশ্বাস করে যাচ্ছে। নির্ঝর ও নির্ঝরের মা শুধু জানে নিঝুম স্কলারশিপ পেয়েছে, তাই কানাডাতে পড়তে যাচ্ছে। নির্ঝুমের পাসপোর্ট ও ভিসা সবের ব্যাপারে নির্ঝর ঠিক করে দিয়েছে। নির্ঝর বলে। যদি আলফির ছেলেটা খারাপ হয়, আলফি সম্পর্কে তুই কি কি জানিস? নিঝুম নির্ঝরকে আশ্বাস দিয়ে বলে। না ভাইয়া, আলফি খুব ভালো। ওর মা ক্যানাডিয়ান, বাবা বাংলাদেশি, ক্যানাডিয়ান সিটিজেন। দেখে মনেই হয় না যে ওর বাবা বাংলাদেশি। দাঁড়াও, তোমার ছবি দেখাচ্ছি আমি। নিঝুম ছবি দেখাবে তখনই আরেকবার মাইকে ঘোষণা হলো। নির্ঝর বলে ওঠে। ছবি দেখাতে হবে না, জলদি যা। বেস্ট অফ লাক, নিজের স্বপ্ন পূরণ কর। বলেই নির্ঝর নিঝুমের মাথায় আদুরে স্পর্শ দেয়। নিঝুম একরাশ স্বপ্ন চোখে নিজের স্বপ্নের দেশের দিকে পা বাড়ায়। এদিকে চৌধুরী বাড়িতে বিশাল ঝড় চলছে। জায়ান আহমেদ রাগের তোপে সবাই। নিঝুমের বড় আব্বু নয়ন চৌধুরী থম মেরে বসে আছেন। তার অত বড় বিজনেস বুঝি এবার ডুবল। জায়ান আহমেদ যদি শেয়ার উইথড্র করেও তার লোন পরিশোধ করতে সাহায্য না করে তবে সে পথে বসবে। ব্যাংক করাপ্ট হয়ে যেতে পারে। জায়ান আহমেদ বলে। মিস্টার চৌধুরী, আপনার ভাতিজিকে আমার স্ত্রী ও ছেলে মেয়ে পালাতে সাহায্য করলো, কিন্তু আপনি তো আটকাতে পারলেন না। নয়ন চৌধুরী ক্ষিপ্ত দৃষ্টিতে স্ত্রী আয়েশা চৌধুরীর দিকে তাকালেন। তারপর দৃষ্টি ঘুরিয়ে জায়ানকে আমতা আমতা করে বললেন।
দেখো জায়ান্ট, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি নিঝুমকে কড়া পাহারাতে রেখেছিলাম। তারপর আমি ভাবিও নি যে বিয়ের পর পালাবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু ও আসলে নয়ন চৌধুরীর মুখের কথা কেড়ে নিয়ে আয়েশা চৌধুরী বলে ওঠেন, তোমার মতো গুন্ডা মাফিয়াকে আমার মেয়ের স্বামী হিসেবে মানতে পারবে না। ওর মর্জির বিরুদ্ধে গিয়ে ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি ও নিজেরও এতে রাজি ছিলাম না। নয়ন চৌধুরীর ইশারায় আয়েশা চৌধুরীকে সাজাচ্ছেন। আয়েশা চৌধুরীর কথার পরিপ্রেক্ষিতে জাহান আহমেদ বলে, জোর করেছে আপনার স্বামী। আমি শুধু আপনার স্বামীর কাছে অপশন রেখেছিলাম, সে অপশনটা চুজ করেছে। শত হোক নিজের মেয়ে তো, তাই না? আয়েশা চৌধুরীর চোখের কার্নিশে অশ্রু জমে উঠল। সেই 3 বছর বয়স থেকে সে ছোট্ট নিঝুমকে বুকে আগলে বড় করেছেন। নিঝুমের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিঝুম এইচএসসি দিয়েছে 1 বছর হলো। একটা প্রাইভেট ভার্সিটিতে প্রথম সেমিস্টার শেষ করেছে, কিন্তু প্রথম থেকেই তার ফরেন কান্ট্রিতে পড়াশোনা করা ইচ্ছার জন্য স্কলারশিপের অ্যাপ্লাই করেছিল। এই ব্যাপারে নয়ন চৌধুরী কিছুই জানেন না। তাকে জানানো হয়নি, কারণ তিনি নিঝুমকে তেমন একটা পছন্দ করেন না। তিনি মনে করেন নিঝুমের কারণেই তার ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ এই দুনিয়ায় নেই। আয়েশা চৌধুরী বলেন, নিঝুম আমার মেয়ে, ছোট থেকে ওকে আমি নিজে কোলে পিঠে করে বড় করেছি। আপনাদের এসব ইমোশনাল ড্রামা বাদ দিন। নিঝুম কোথায় গেছে তা বলুন। আমার প্রাণ থাকতে আমি বলবো না। আমার মেয়ে ডিভোর্স পেপার সাইন করে গেছে। ওকে মুক্ত করে আপনি আদার্স অপশন বেছে নিন। তার জন্য যদি আমাদেরকে পথে বসতে হয় তো হোক। আয়েশা চৌধুরীর আবেগপ্রবণ কথায় নয়ন চৌধুরী হুঙ্কার ছাড়েন, এই এক মেয়ের জন্য আমার ভাই, ভাইয়ের বউ সবাই নিজের প্রাণ উৎসর্গ করলো। এখন তুমি বলছো ওই মেয়ের জন্য আমি আমার সর্বস্ব হারাবো? কখনো না। আমি নিজে নিঝুমকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব। সেটা আপনাকে করতে হবে না, আমার বউকে আমি খুঁজে বের করব। এই বলে জাহান সেখান থেকে বেরিয়ে গেল। জাহান গাড়িতে বসতেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফ্লাইটের টিকিট দিয়ে বলে, স্যার, আপনার আগামীকাল সকালে টরন্টোর ফ্লাইট। এয়ারপোর্ট থেকে খবর পেয়েছি ম্যামের ফ্লাইট কিছুক্ষণ আগেই টেক আপ করেছে। জাহান বাঁকা হাসল, বিড়বিড় করে বলল, তুমি আমাতে ফিরবে সুইটহার্ট। জায়ান আহমেদই তোমার গন্তব্য। এদিকে নিঝুম বিমানের জানালার ধারে বসে কাছের বাহিরে দেখছে। প্রতি মিনিটে বিমান তার উড়ার উচ্চতা বাড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যে এটি 30 থেকে 40 হাজার ফুট উচ্চতা ছুঁয়ে উড়তে শুরু করবে। নিঝুম তার মাতৃভূমিকে দেখার চেষ্টা করল। এত ক্ষুদ্র দেখাচ্ছে যেন হাতের মুঠোয় সবটা। নিজের মাতৃভূমিকে ছেড়ে যেতে বুক ভার হচ্ছে তার। কিছুক্ষণের মধ্যেই বিমান মেঘেদের রাজ্যে প্রবেশ করল। অন্ধকারে ধোঁয়াশার মতো মেঘেদের বিচরণ। নিঝুমের মন খারাপের রেশ কেটে গেল। মেঘ তার খুব পছন্দের। তার জন্ম সেই মেঘেদের শহরে। বাবা মায়ের পোস্টিং ছিল খাগড়াছড়িতে। বাবা ছিলেন আর্মিতে মেজর, মা ছিলেন ডাক্তার। বাবার কারণেই মা খাগড়াছড়িতে থাকতেন মূলত। তার বড় আব্বু আম্মুও ছুটি ফেলেই সেখানে ছুটতেন। ওরাও ছুটিতে ঢাকা আসত। বিপত্তি ঘটে একদিন ঢাকা আসার পথে। প্রাইভেট কার কুমিল্লার একটা হোটেলে থামিয়েছে। এত লম্বা জার্নিতে অন্তত 2 বার তো যাত্রা বিরতি লাগে। 3 বছরের নিঝুম হুট করে বাবা মায়ের চোখের আড়াল হয়ে গেল। নিঝুমের বাবা নাহিদ চৌধুরী নেটওয়ার্ক ইস্যুতে রাস্তার অপোজিটে গিয়েছিলেন। নিঝুম খুব করে বাবার সাথে যেতে চাইলেও ওকে রেখেই গিয়েছিলেন ওর মায়ের কাছে। কিন্তু হুট করে নিঝুমের মা জেরিন হোটেল থেকে কুমিল্লার বিখ্যাত রসমাইল কেনায় ব্যস্ত হতেই নিঝুম আলগা পায়ে হাইওয়ের দিকে ছুট লাগায়। মিসেস জেরিন খেয়াল হতেই তিনি দেখলেন মেয়ে তার হাইওয়ের দিকে ছুটছে। ছোট ছোট পায়ে বেশ খানিক দূরত্ব অতিক্রম করে ফেলেছে। মিসেস জেরিন মেয়ের নাম ধরে চিৎকার করতে করতে মেয়ের পিছু ছুটছেন। সময়টা এমন যে তীব্র রৌদ্রে অন্যান্য বাসের যাত্রীরা হোটেলের ভেতরেই খাবার খাচ্ছে বা হোটেলের কর্নারে ধূমপানে ব্যস্ত। মিসেস জেরিনের তীব্র চিৎকারে তারপরও কিছু মানুষ ছুটে এসেছিল। স্ত্রীর চিৎকারের শব্দ মিস্টার নাহিদের কানে পৌঁছায়। তিনিও রাস্তার অপোজিট থেকে ছুটে আসছেন। ছোট্ট নিঝুম মাঝ রাস্তায় গিয়ে ভয় পেয়ে গেছে। সাঁই সাঁই গাড়ির চলাচল। 2 দিক থেকে বাবা মাকে এভাবে ছুটে আসতে দেখে আরও আতঙ্কে সে। অতঃপর ঘটে সেই ভয়াবহ ঘটনা। নিঝুমকে মিসেস জেরিন
সিটকে ফেললেও মাথা ফেটে রক্তাক্ত হয়। মিস্টার নাহিদও চট্টগ্রামমুখী বাসের সাথে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেন। ঘটনাস্থলেই মিসেস জেরিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিস্টার নাহিদ হসপিটালে কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিঝুমের এই স্মৃতি আবছা মনে পড়ে। রাতে ঘুমালে প্রায় প্রায় তার এসব স্বপ্ন হিসেবে আসে। মেঘেদের বিচরণ দেখতে দেখতে নিঝুম তার এত যাবৎকালের চিন্তা করছে। নিঝুম মিসেস আয়েশার মুখে তার বাবা মায়ের মৃত্যুর ঘটনা সে শুনেছে। মিস্টার নয়ন সেই ঘটনা প্রত্যক্ষদর্শীদের থেকে জেনেছে। তখন থেকেই তিনি নিঝুমকে পছন্দ করেন না। নিঝুমের জন্মের 2 দিন পর নিঝুমের দাদিও স্ট্রোক করে মারা গিয়েছিলেন। সব মিলিয়ে তিনি নিঝুমকে অশুভ মনে করেন, কিন্তু এতটাই অপছন্দ করেন যে একটা গুন্ডার সাথে জোর করে বিয়ে দেবে তা সে ভাবতেও পারেনি। এমনকি নিঝুম বিয়েতে রাজি না হলে ওকে কোনো খাবারও দিতে নিষেধ করেছিলেন। মিসেস আয়েশা ও নির্ঝর বারান্দার গ্রিল দিয়ে শুকনো খাবার ও পানি দিয়েছিল। নিঝুম কখনো জায়ান আহমেদকে দেখেননি, শুধু নামটাই শুনেছে। দেশ বিদেশের বিজনেস ওয়ার্ল্ডে জায়ানের নামটাই ত্রাসের মতো, কিন্তু তার চেহারা পরিচিত না। সে হুট করে মিস্টার নয়নের প্রায় ডুবতে থাকা বিজনেসে অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট করেন। সেই সাথে ব্যাংক থেকে নেওয়া লোনও পরিশোধ করবে জানায়। এর জন্য মিস্টার নয়নের কাছে 2টো বিকল্প রাখে। নিঝুমের সাথে জায়ানের বিয়ে দিতে হবে, অথবা মিস্টার নয়নের বিজনেসের 51% শেয়ার জায়ানের নামে লিখে দিতে হবে। মিস্টার নয়ন প্রথম বিকল্পটাই বেছে নিয়েছেন। নিঝুমের বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো ওকে দিতেই হবে। সেই বিয়ে জায়ানের সাথে দিলে তার ব্যবসাও থাকবে, নিঝুমও খুব বড় ঘরে যাবে। তিনি মনে করেন জায়ানের টাকা পয়সা যে নিঝুম সেখানে রানীর মতোই থাকবে এবং তিনি নিজের স্বার্থ দেখলেও নিঝুমের ভালোই করেছেন। আমেরিকা, কানাডা, জার্মানিতে বিস্তৃত জায়ানের বিজনেস। এসব ভেবেই নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ে। নিঝুম সিটে হেলান দেয়। অবশেষে সে মুক্তির পথ খুঁজে নিয়েছে। নতুন ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন বুনতে ব্যস্ত সে। মিস্টার নয়ন ড্রয়িং রুমে পায়চারি করছে, অপেক্ষা করছে নির্ঝরের আসর। মিসেস আয়েশার সাথে এতক্ষণ রাগারাগি করেছে না। কিছুক্ষণ পর নির্ঝর আসে। বাড়ির সদর দরজা হাট করে খোলা। নির্ঝর জানে এর কারণ কি। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভেতরে প্রবেশ করে। নির্ঝরকে দেখেই মিস্টার নয়নের রাগের বর্ষণ হলো। সপাটে চর বসালো নির্ঝরের গালে। তারপরও নির্ঝর মুচকি হাসল। রাগে কাঁপতে কাঁপতে মিস্টার নয়ন বললেন, কোথায় নিঝুম? কোথায় রেখে এসেছো তাকে? কেন? ও তো তোমার বিজনেস ডিল কনফার্ম করেই গেছে, তাহলে ওর কি দরকার? নির্ঝর শান্ত গলায় বললেও মিস্টার নয়ন মোটেও শান্ত হতে পারছেন না। তিনি ফুঁসতে ফুঁসতে বললেন, জায়ান যেই পেপারে সাইন করেছিল সেটা জায়ানের কাছেই। ও চাইলে সেটাকে পুড়িয়ে ফেলতে পারে। আমার পুরো বিজনেস ডেভেলপমেন্ট ওই একটা কাগজের ওপরে। তবে দিয়ে দাও জায়ানকে 51% শেয়ার, বাকি 49%-এ আমরা চলতে পারবো। তাছাড়া আমার জব আছে, ব্যাংকের লোনও বিজনেসের লাভ থেকে আস্তে আস্তে চুকানো যাবে। ভাত বকো না, লোনের পরিমাণ সুদে আসলে আরও বাড়বে। যখন এই বাড়িটাও যাবে, পথে বসবো সবাই মিলে। নিঝুমের তো সাত কপালে যে এমন অলক্ষী হয়েও এত বড় বিজনেসম্যানের সাথে বিয়ে হয়েছে। সে সেটারও কদর করলো না, রানীর হালে থাকবে। এবার মিসেস আয়েশা স্যাট করে উঠলেন। জায়ান আহমেদের নামে এত কথা ছড়িয়েছে। একটা গুন্ডা লম্পটের সাথে টাকা পয়সা দিয়ে সে কিসের রানী হবে? জায়ানের নামে তার এক সময়কার ফিমেল বিজনেস পার্টনার রেপ এলিগেশন এনেছিল। সে সব কিছু টাকা দিয়ে ধামাচাপা দিয়েছে। ওসব মিথ্যা অ্যালিগেশন। বিজনেসে শত্রু হয়ে গেলে এসব অনেক রিউমার ছড়ায়। তুমি আর ওই গুন্ডা লম্পটের তরফদারি করবে না। যা রটে তার কিছুটা তো বটে। আমার মেয়ে ওই ছেলের সাথে সংসার করবে না। মিস্টার নয়ন তাচ্ছিল্য হাসলেন আর বললেন, জায়ানই ওকে খুঁজে বের করবে। হয়তো ইতিমধ্যে খোঁজ পেয়েও গেছে, ওর পাওয়ার জানো না। দীর্ঘ জার্নি শেষে টরন্টো এয়ারপোর্টে নামলো নিঝুম। ভোরের স্নিগ্ধতায় সজীব পরিবেশ। লাগেজ পেতে নিঝুমকে অপেক্ষা করতে হবে। এখন অক্টোবর মাস কানাডায় শরৎকাল। এই সময় এখানে শীতল আবহাওয়া ও মাঝে মধ্যে অল্প স্বল্প বৃষ্টিও হয়। নিঝুমের শরীরে কাঁপুন ধরল। বেনারসি শাড়ির আঁচলটা আরেকটু জড়িয়ে নিল। তাড়াতাড়ি ওয়েটিং এরিয়াতে চলে গেল। লাগেজ পেতে নিঝুমের বেশি অপেক্ষা করতে হয়নি।
লাগেজ নিয়ে এবার সে কাউকে খুঁজছে। তখন একটা মেয়েকে চোখে পড়ল। মেয়েটির হাতে একটা বোর্ড, তাতে লেখা ঝুম। নিঝুমের মনে পড়ল আলিফ তাকে ঝুম বলেই ডাকে। এগিয়ে গেল মেয়েটির দিকে, গিয়ে জিজ্ঞেস করলো, আর ইউ টিনা? জুমু রাইট? মেয়েটি নিঝুমকে জড়িয়ে ধরে বলল। নাইস টু মিট ইউ হানি, লেটস গো। তারপর মেয়েটির সাথে নিঝুম গাড়িতে উঠে বসে। ভিনদেশে প্রথম দিন তার। কমলা ও হলুদ রঙের পাতার ম্যাফোর ট্রি ও অন্যান্য রঙিন পাতার গাছ রাস্তার ধারে সারি সারি দৃশ্যমান। কানাডায় ম্যাপল পাতার দেশ বলা হয়। পাতার রং কমলা, হলুদ ও লাল বর্ণের হওয়ার কারণে পাতায় ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পায়। নিঝুম গাড়ির কাছ নামিয়ে হালকা করে মাথা বের করে সৌন্দর্য উপভোগ করতে লাগলো। শীতল বাতাসে বারবার তা গা কাটা কাটা দিয়ে উঠছে। ততই সে শাড়ির আঁচল জড়িয়ে নিচ্ছে। সামনে বসা টিনা জানতে চাইল। তুমি কি খাবে? হঠাৎ বাংলা কথা শুনে নিঝুম চমকে উঠল। নিঝুম পাল্টা প্রশ্ন ছুড়ল। তুমি বাংলা বলতে পারো? ইয়া, আমার মা বাঙালি। আই মিন মাই মম অ্যান্ড আলফিস ড্যাড আর সিবলিংস। মাই গ্র্যান্ডপ্যারেন্টস আর বাংলাদেশি অ্যান্ড হ্যাভ ইউএসএ সিটিজেনশিপ। দেন মাই মম অ্যান্ড আঙ্কেল ম্যারিড দেয়ার কানাডিয়ান পার্টনার্স। নিঝুম অবাক হয়ে শুনল। সে জানতো না আলিফ যাকে ফ্রেন্ড বলেছে সে আসলে আলিফের কাজিন। নিঝুম বলল, তুমি কখনো বাংলাদেশে গিয়েছো? নট ইয়েট, বাট আই ওয়ান্ট টু গো দেয়ার। নিঝুম আর কিছুই বলল না। চুপচাপ জানালা দিয়ে ছুটে চলা পথ দেখছে। কিছুক্ষণ পর ওরা একটা বাড়ির সামনে এসে থামল। নিঝুম দেখলো বাড়িটা বেশ সুন্দর। দোচালা কাঠের ছাদের বাংলো বাড়ি। সামনে খুব সুন্দর শৌখিন বাগান। টিনা গাড়ি থেকে নেমে নিঝুমকে নামতে বলল। নিঝুম গাড়ি থেকে নামল। ড্রাইভার নিঝুমের লাগেজটা বের করে দিল। ওরা বাড়ির গেট দিয়ে গার্ডেনে প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে দুজন পুরুষ মহিলা বেরিয়ে এলো। টিনা বলল। নিঝুম হালকা হেসে সালাম দিল। বিনিময়ে ওনারাও সালাম দিল। তারপর মহিলাটি এগিয়ে এসে হাসি মুখে নিঝুমের হাত ধরে বলল, মাশাল্লাহ, তুমি তো দেখতে খুব মিষ্টি। নিঝুম লাজুক হাসল। মহিলাটি ফের বলল, আমাদের আলফির পছন্দ সবসময় সুন্দর, যেমনটা তুমি। নিঝুম লজ্জায় দৃষ্টি নিচু করতেই নিজের গায়ের পোশাক দেখে মনে পড়ল ওনারা ওকে এই বেশে দেখেও কিছু মনে করেছে না। আলিফ কি ওদের বলেনি যে ও বিয়ে করে পালিয়েছে? নিজের মনেই কেমন যে অপ্রস্তুত হয়ে গেল। তখন পুরুষটি মানে কিনার বাবা বলল, You must be tired, dear. Come inside and go for a rest. তারপর ওরা নিঝুমকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। টিনার মা মিসেস মুমতাহিনা একটা রুম খুলে দিলেন। তারপর নিঝুমকে ফ্রেশ হতে বলে চলে গেলেন। নিঝুম রুমটা চারপাশে চোখ বুলিয়ে দেখল। রুমটা ছোট ও রুচিসম্মত ছিমছাম একটা গেস্ট রুম। তার পছন্দ হয়েছে খুব, কিন্তু সে তো আগামীকাল সকালেই এখান থেকে চলে যাবে। নিঝুম এরপর তার লাগেজটা খুলল। দীর্ঘক্ষণ বেনারসি পরে থাকতে তার অস্বস্তিও হচ্ছিল প্রচুর, তাই সময় নিয়ে হট শাওয়ার নিল। এরই মধ্যে রুমের দরজায় নক সে শুনেছে। হয়তো ব্রেকফাস্টের জন্য ডাকতে এসেছিল। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখলো ওরা তিনজন আগে থেকেই ব্রেকফাস্ট টেবিলে বসা। টিনা ও টিনার বাবা অলরেডি নাস্তা শুরু করে দিয়েছেন, তবে টিনার মা অপেক্ষা করছেন। মিসেস মুমতাহিনা নিঝুমকে দেখে হাস্যোজ্জ্বল মুখে তাদের সাথে এসে বসতে বললেন। তারপর নিঝুমের প্লেটে 2 পিস এগ স্যান্ডউইচ ও ফ্রুট তুলে দিলেন। নিঝুমও ধন্যবাদ জানিয়ে খেতে শুরু করলো। টিনা বলল, সরি, অ্যাকচুয়ালি আমি ওর ড্যাড অফিসে যাব, তাই তোমার জন্য অপেক্ষা করতে পারলাম না। ডোন্ট মাইন্ড। ইটস ওকে, আমি শাওয়ার নিতে একটু লেট করে ফেলেছি। নিঝুম খেতে খেতে খেয়াল করলো টিনা ও মিসেস মুমতাহিনা তার সাথে টুকটাক বাংলা বললেও নিজেদের মধ্যে ইংরেজিতেই কথা বলছে, এবং খুব দ্রুত। নিঝুম IELT এসে 8-9 পেয়েছে। নাস্তা শেষ করে টিনা ও তার বাবা বেরিয়ে গেল। মিসেস মুমতাহিনা বললেন, তুমি ব্রেকফাস্ট শেষ করে রেস্ট নাও, আগামীকাল তো তোমাকে আবার অটোয়াতে যেতে হবে। নিঝুম হালকা হেসে সাই দিয়ে নাস্তা শেষ করলো। নিঝুম রুমে এসে ফেসবুকে নির্ঝরকে নক করে তার পৌঁছানোর খবর জানালো। এখনও সে এ দেশের নাম্বার নেয়নি। তারপর নিঝরের থেকে জানতে পারল জায়ান তাকে হন্য হয়ে খুঁজছে, আর মিস্টার নয়নও তাকে খুঁজছে। নিঝুম হতাশ হলো। তার এখন বিশ্রাম চাই,
ফোন চার্জে দিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ ঘুমালো সে। ঘুম ভাঙল দরজায় নখের শব্দে। ঘুম ঘুম চোখে এলোমেলো পায়ে দরজা খুলল সে। দরজা খুলতে মিসেস মুনতাহিনা হাসিমুখে বললেন, ফ্রেশ হয়ে এসো, একসাথে লাঞ্চ করব। নিঝুম সময় দেখল, বেশ বেলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গেল। মিসেস মুনতাহিনা খাবার বাড়তে বাড়তে বললেন, আলফি বলেছে তুমি নাকি বিয়ে করে পালিয়ে এসেছো। চমকে তাকালো নিঝুম। তাহলে ওনারা জানে? নিঝুম ইতস্তত করে হ্যাঁ বোধক মাথা নাড়ল। মিসেস মুনতাহিনা আবার শুধালেন, তোমার হাজব্যান্ড শুনেছি অনেক ডেঞ্জারাস লোক, তোমাকে খুঁজে বের করে ফেলে যদি। এবার নিঝুম ভয় পেল। সত্যি যদি জায়ান তাকে খুঁজে বের করে ফেলে, কিন্তু পরক্ষণেই ডিভোর্স পেপারের কথা মনে পড়তেই বলে। আমি ডিভোর্স পেপারে সাইন করে এসেছি। মিসেস মুনতাহিনা এবার সিরিয়াস নজরে চেয়ে শুধালেন, তোমার হাজব্যান্ড কি তোমাকে ডিভোর্সের রাইট দিয়েছে? নিঝুম সন্দিহান হলো। তার বড় আম্মু তাকে বলেছে সে চাইলে স্বেচ্ছায় ডিভোর্স গ্রহণ করতে পারে। তাই তো নিজের ডিভোর্স পেপার তৈরি করে এনে দিলে সে সাইন করে এসেছে। ডিভোর্সের রাইট তো সবার থাকে। হাজব্যান্ড যদি দেয় তবে থাকে। তোমার কাবিননামাতে কি সেটা ছিল? দেখেছো তুমি? নিঝুম পলক ঝাপটালো, যার মানে সে দেখেনি। মিসেস মুনতাহিনা আবারও বললেন, যদি না দিয়ে থাকে তবে তুমি স্বেচ্ছায় ডিভোর্স গ্রহণ করতে পারবে না। তোমার হাজব্যান্ড তোমাকে যে কোনো সময় খুঁজে পেলে তোমার উপর তার রাইট অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমাকে তার সাথে নিয়ে যেতে পারবে। নিঝুমের এবার খুব ভয় করছে। সে দ্রুত খাবার টেবিল ছেড়ে উঠে রুমে যায়। তারপরে মোবাইলটা নিয়ে নির্ঝরকে এই বিষয়ে মেসেজে জানায়। কিন্তু নির্ঝর এখন নেটে নেই। বাংলাদেশে এখন রাত 2টার বেশি বাজে। নেটে না থাকাটাই স্বাভাবিক। কিন্তু নিঝুম চিন্তায় স্থির থাকতে পারছে না। জায়ানকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে সে খুব ফুরফুরে মেজাজে নতুনভাবে বাঁচতে চেয়েছিল। কিন্তু এখন তার মনের সেই ফুরফুরে ভাব গায়েব। যদি জায়ান তার খোঁজ জানতে পারে, আজকের দিনটা কোনো মতে কাটিয়ে সে দ্রুত অটোয়াতে যেতে চায়, জায়ানের পৌঁছ থেকে আরও দূরে। ভোরের পর মৃদু সোনালি আভাস ছড়িয়ে পড়ল চারদিকে। পর্দা সরানো জানালার গ্রিল ও থাই ভেদ করে রোদ্দুর তার মিষ্টি আলো ঘুমন্ত নিঝুমকে শুয়ে দিচ্ছে। নিঝুম সামান্য নড়ে আবারও ঘুমে তলিয়ে গেল। তখন ঘরে প্রবেশ ঘটল একজনের। নিঃশব্দে এসে বসল নিঝুমের পাশে। কিয়ৎক্ষণ অপলক চেয়ে রইল রৌদ্রস্নাত ঘুমন্ত নিঝুমের দিকে। নিঝুমের খোলা চুল এলোমেলো হয়ে মুখ চোখ আড়াল করে রেখেছে। ব্যক্তিটি অতঃপর খুব সাবধানে নিঝুমের মুখের ওপর আসা চুলগুলো সরিয়ে দিল। এতে ভারী বিরক্ত হলো নিঝুম। রোদ যে আবার তার চোখে মুখে পড়ছে। কপাল কুঁচকালো সামান্য। আবারও নড়ে উঠল। চুলগুলো ফের মুখের সামনে এসে পড়ল। পুনরায় একই কাজ করলো ব্যক্তিটি। সেই সাথে মৃদু কণ্ঠে ডাকল, জুম, গুড মর্নিং জুম। নিঝুম এবার নড়ে চড়ে উল্টো দিকে ফিরে। ব্যক্তিটিও আবারও ডাকে, জুম, it's almost 7:30 a.m. Wake up. We have to catch the flight. এবার নিঝুম পিটপিট করে চোখ খোলে। পাশ থেকে সোজা হয়। নিজের পাশে আলিফকে দেখে অবাক হয়। আলফি, তারপর দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে 7:24 বাজে। নিঝুমকে ঘড়ি দেখতে দেখে আলিফ বলে, আমাদের 8:45 ফ্লাইট। ধরফড়িয়ে উঠে বসে নিঝুম। ওনাটা পাশেই রাখা ছিল, সেটা ঠিকভাবে গায়ে জড়িয়ে বলে, তুমি এত সকালে কখন এসেছো? এই তো কিছুক্ষণ। তাহলে আবার এখানে আসলে কেন? আমাকে কল করলে আমি এয়ারপোর্টে চলে যেতাম। ইটস ওকে। ফুপির সাথে আমার একটু কথা ছিল। তুমি দ্রুত রেডি হয়ে নাও। ফুপি নাস্তা টেবিলে নিয়ে ওয়েট করছে। এই বলে আলিফ উঠে দাঁড়ায়। নিঝুম মাথা নাড়িয়ে সায় দিলে আলিফ রুম থেকে বেরিয়ে যায়। আলিফ যেতেই নিঝুম তার ফোন চেক করে। না, এখনও নির্ঝর তাকে তার কাবিননামার ছবি পাঠায়নি। নির্ঝর বলেছিল সে কাবিননামা পেলে ছবি পাঠাবে। পাঠায়নি যেহেতু মনে হয় পায়নি। হতাশ নিঃশ্বাস ফেলল নিঝুম। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আলিফ কাউকে ফোন করে বলে, এভরিথিং রেডি? অপর পাশ থেকে পজিটিভ সংকেত আসলে তার মুখশ্রীতে হাসি ফোটে। অতঃপর ব্রেকফাস্ট টেবিলের কাছে যায়। মিসেস মুনতাহিনা বলেন, তুমি ঠিক করছো না। আলিফ ভ্রু উঁচিয়ে সন্ধিহান দৃষ্টিতে তাকালো। তারপর বলল, কি ঠিক করছি না?
তুমি সব জানো ওর সম্পর্কে। ও একসময় তোমাকে ঘৃণা করবে। আলিফ হাসল, তারপর গ্লাসে বিটরুটের জুস ঢালতে ঢালতে বলল, রিল্যাক্স হবি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মিসেস মুনতাহিনা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। কিছুক্ষণের মধ্যেই নিজুমও খাবার টেবিলে হাজির। নিজুম এসে বলল, আঙ্কেল ও টিনা নেই যে? ওরা কিছুক্ষণ আগেই নাস্তা করে অফিসে চলে গিয়েছে। তোমাকে কয়েকবার দরজা নক করে ডেকেছিলাম, ওঠোনি। আলফি এসে তারপর তোমাকে উঠালো। মিসেস মুনতাহিনার কথা শুনে নিঝুম বলল, আলফি যেমন রুমে ঢুকে ডেকেছে, টিনাও ডেকে দিত, তাহলে যাওয়ার সময় দেখা হতো। আলিফ থামে কিঞ্চিত। মিসেস মুনতাহিনাও নীরব। আলিফ ওই বলে, ওই রুমের চাবি দুটো, একটা তোমাকে গতকাল দিয়েছে, আরেকটা আমার কাছে। ওই রুমটা অ্যাকচুয়ালি আমার জন্য বরাদ্দ থাকে। ও আচ্ছা, সমস্যা নেই, টিনা ও আঙ্কেলের সাথে আরেকদিন দেখা করব। তারপর নিঝুম খাওয়া শুরু করলো। আলিফও খেতে শুরু করলো। অটোয়া পৌঁছে ওরা আলিফের বাড়িতে যাচ্ছে। অটোয়া কানাডার রাজধানী। জনসংখ্যার দিক দিয়ে এটি কানাডার চতুর্থ বৃহত্তম শহর। নিঝুম গাড়ির কাজ নামিয়ে বাহির দেখছে। আলিফ বলে, তোমার সব ডকুমেন্টস করে দাও, আমি ইউনিভার্সিটিতে দিয়ে যাব। নিঝুম না ঘুরেই বলে। আচ্ছা। আলিফ আবারও শুধায়। আর ইউ আপসেট? নিঝুম এবার ঘুরে তারপর বলে, নো, আই এম ফাইন। বাট ইউ আর নট লুকিং ফাইন। নিঝুম হতাশ নিঃশ্বাস ছাড়ল। অতঃপর বলল, নির্জুবে কাল রাতের পর আর মেসেজের রেসপন্স করছে না, মেসেজ সিনও করছে না। আমার খুব ভয় হচ্ছে, ওই গুন্ডা আবার আমার ফ্যামিলির কোনো ক্ষতি করে দেয়নি তো? আলিফ হাসল, ফের বলল, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কি আছে? জায়ান আহমেদ এতটাও খারাপ না যতটা তুমি বলেছ। নিঝুম বিরক্ত হয়, বলে, প্লিজ আলফি, ওই লোকের হয়ে তরফদারি আমার সামনে করবে না। আমি ওই লোকের থেকে কিভাবে বাঁচবো সেই চিন্তা করছি, আর তুমি এইসব বলছো। এদিকে কাবিন নামাতে কি ছিল না ছিল আমি দেখিও নি, টেনশনে ভালো লাগছে না আমার। আলিফ ফের হাসল। গাড়ির সামনে থেকে পানির বোতল নিয়ে নিঝুমকে দিয়ে বলল, ইউ ডিডন্ট সি হিম, রাইট? নো, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম। ওকে, রিল্যাক্স, হ্যাভ সাম ওয়াটার অ্যান্ড টেক আ ডিপ ব্রেথ। নিঝুম পানির বোতলটা নিয়ে পানি পান করল। তারপর ফুট করেই শুধালো, বাই দ্য ওয়ে, তুমি কোথায় গিয়েছিলে? আলিফ কিঞ্চিত ভরকালো, তাও স্বাভাবিক স্বরে বলল। আউট অফ কান্ট্রি ফর সাম ইম্পর্টেন্ট ডিল। নিঝুম আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যে ওরা একটা বাড়ির সামনে এসে থামল। বাড়িটা গ্রে রঙের দোচালা, ব্ল্যাক গ্লাস দিয়ে আবৃত। বাড়ির সামনে সবুজ ফাঁকা স্থান। গেটে দুইজন কালো পোশাকধারী দাঁড়ানো। গাড়ি থামতেই ওরা এসে দাঁড়ালো। আলিফ গাড়ি চাবি দিয়ে গাড়ি থেকে নেমে নিঝুমের পাশে দরজা নিজে খুলে দিল। নিঝুম হাঁ হয়ে দেখছে। আলিফকে মৃদু স্বরে জিজ্ঞেস করে, এরা কারা? গার্ড? তোমার গার্ডও লাগে? আলিফ হাসল। তেমন না, দুজনে বাড়ি পাহারা দিতে। ও, তোমার বাবা মা কোথায়? ওনারা জানেন না যে আমি আসবো? ওরা নিউ ইয়র্কে। নিঝুম অবাক হয়ে যায়। সে শুধায়, নিউ ইয়র্কে? তবে এখানে কে থাকে? আলিফ নিজেকে ইশারা করে দেখালো। নিঝুম চোখ কপালে তুলে বলল, একা? একাই তো থাকবো, বসের পর বসেও থাকবো। নিঝুম মাথায় হাত দিয়ে বলল, তোমার ফ্যামিলি থেকে এত দূরে থাকো সেটা বুঝিয়েছি। বেশি দূরে না। আলিফের জবাবে নিঝুম হতবাক। সে বলল, বেশি দূরে না, তোমরা ভিন্ন দুটি দেশে থাকো। রিল্যাক্স চুম, নিউ ইয়র্ক অনেক বড়, তুমি সেসব বাদ দিয়ে ভেতরে চলো। আলিফ গেট ফিরিয়ে ভেতরে ঢুকলেও নিঝুম ঠায় দাঁড়িয়ে রয়। আলিফ ঘুরে তাকিয়ে শুধায়, হোয়াট হ্যাপেন্ড? দাঁড়িয়ে রইলে কেন? নিঝুম কিঞ্চিত আমতা করে বলল, আব্বা, আমি আসলে আই থিঙ্ক ইটস নট রাইট আমরা দুজন এক বাড়িতে এভাবে। কথা শেষ করলো আলিফ, আবারও হাসলো। এগিয়ে এলো নিঝুমের হাত ধরে বলল, রাইট, তাহলে তুমি এখানে আসতে না। আর এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা রুম নাও, সো প্লিজ কাম ইনসাইড। তারপর আলিফ নিঝুমের জবাবের তোয়াক্কা না করে ওকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। গার্ডার লাগেজ নিয়ে আগেই ভেতরে চলে গিয়েছে। নিঝুমের মনে এখন কেমন ইতস্ততা কাজ করছে। আলিফ একদিন তাকে তার মায়ের সাথে ফোনে কথা বলিয়েছিল, তাই নিঝুম ভেবেছিল ওনারা এখানেই থাকেন। বাড়ির ভেতরে প্রবেশ করে আলিফ নিঝুমকে বলল, এখানে অনেকগুলো রুম আছে, আপার ফ্লোরেও আছে। তুমি কোন রুমে থাকতে চাও? তোমার রুম কোনটা? আপার ফ্লোরে।
তাহলে আমি নিচের ফ্লোরেই থাকি। আলিফ ভ্রু কুচকে শুধায়। কেন? তুমি কি আমার সাথে এক ফ্লোরে থাকতে ভয় পাচ্ছ? নিঝুমের চেহারা পাংশুটে বর্ণ ধারণ করল। খানিক হাসার চেষ্টা করে দৈব চয়নে একটা রুম দেখিয়ে বলল, আই থিঙ্ক এই রুমটা খুব সুন্দর, গার্ডেনের খুব সুন্দর ভিউ আসছে। আলিফ রুমটার দিকে তাকালো। এই রুমটার দরজাই শুধু খোলা। নিঝুম দেখেই বলছে তবে। সে বলল, হুম, রুমটা সুন্দর। আমার রুমের ঠিক নিচে। তোমার পছন্দ হলে এখানে থাকো। লাগেজ ওই রুমে দিয়ে আসছে। আমি লাগেজ নিতে পারবো? ওকে, তাহলে ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে আসছি। নিঝুম তার নীল রঙা লাগেজ টেনে রুমটাতে নিয়ে গেল। আলিফ সিঁড়ি পর্যন্ত গিয়ে তা দেখে হেসে ওপরে উঠে গেল। রুমে ঢুকে ফ্রেশ হতে গেল নিঝুম। একেবারে শাওয়ার নিয়েই বের হলো। অতঃপর তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে ব্যালকনির ঠাই খুলল সে। সাথে সাথে দমকা মৃদু শীতল হাওয়ায় শরীর শিরশির করে উঠল। চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস নিল কয়েকবার। এটা বাড়িটির দক্ষিণ পাশ। সামনে একটা ঢাল দেখা যাচ্ছে। ঢালের কাছে কিছু নাম না জানা গাছ। নিঝুম এখানকার ম্যাফল গাছ ছাড়া অন্যান্য গাছগুলো চেনে না। লাল কমলা হলুদ পাতার ম্যাফল গাছের পরিমাণই এখানে বেশি। নিঝুম ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে নিল। তখনই দরজায় নক পড়ল। নিঝুম দরজা খুলতেই দেখে আলিফ দাঁড়িয়ে। আলিফ ফোনে কিছু দেখতে দেখতেই বলল, তোমার ডকুমেন্টসগুলো রেডি রাখো। বিকেল ইউনিভার্সিটি যাব। আমিও যাব সাথে। তার দরকার নেই, তুমি রেস্ট করো। আর লাঞ্চে কি খাবে বলো? তুমি যা খাবে তাই। এবার আলিফ তাকালো নিঝুমের দিকে। তাকাতেই সে যেন পলক ফেলতেই ভুলে গেল। নিঝুমের সদ্য স্নাত স্নিগ্ধ মুখখানার দিকে কিয়ৎক্ষণ চেয়েই রইল। নিঝুম লজ্জা পেয়ে এদিক ওদিক চেয়ে সামান্য কাশির শব্দ করল। আলিফের দৃষ্টি সরায়। তারপর বলে, ওয়েল, আমি যাওয়ার আগে ফ্রোজেন করা ফুড যা রেখে গেছে সেগুলো হয়তো আছে ফ্রিজে। বিকেল ইউনিভার্সিটি হয়ে গ্রসারিতে যাব। তুমি চলো তবে, আমার লেট হবে ফিরতে। নিঝুম ঘাড় এলিয়ে সায় দেয়। আলিফ কিচেনে গিয়ে ফ্রিজ খুলে দেখলো চিকেন ব্রেস্ট আর ফ্রোজেন প্যাকেটজাত করা চিকেন রোল ও কাবাব আছে। নিঝুমও আলিফের পেছন পেছন এসেছিল। সে বলল, কোনো ভেজিটেবল নেই? আলু আছে, আর কোনো ভেজিটেবল নেই। গ্রসারিতে যাব, তখন আনবো। লাঞ্চ এগুলো দিয়ে করতে হবে। অনিয়ন জিঞ্জার আছে, অনিয়ন গার্লিক পেস্ট আছে, সব ধরনের ড্রাই হার্ব আছে। আই থিঙ্ক হয়ে যাবে। নিঝুম রান্নাঘরে চোখ বুলিয়ে বলল, আটা বা চাল নেই? আটা আছে, চাল হয়তো সামান্য পরিমাণে আছে। তারপর আলিফ ক্যাবিনেট খুলে আটা ও চালের বক্স বের করল। চাল খুবই সামান্য। নিঝুম মুখ লটকে বলল, তাহলে রুটিই বানানো যাক। আমি অ্যাকচুয়ালি রুটি বানাতে পারি না। ভাত রান্না তো ইজি, শুধু ভাতের মার গালতেই সমস্যা। কিন্তু এখন তো আরও ইজি, রাইস কুকারে দিয়ে দিলেই হয়। কিন্তু রুটি বানানোটা তো তা। আলিফ হাসল। তারপর বলল, রুটি মেকার থাকলে রুটি বানানো ইজি। ওয়েট, দেখাচ্ছি। তারপর আলিফ খুব সুন্দর করে পরিমাণ মতো আটা ও পানি দিয়ে আটার ডো বানিয়ে তারপর ইলেকট্রিক রুটি মেকারে রুটিও বানিয়ে নিল। নিঝুম খেয়াল করে দেখল সবটা। তারপর মেকি হেসে বলল, শুধু আটা আর পানির পরিমাণটাই বুঝতে পারি না। আলিফও হাসল। বাকি রান্নাও জলদি শেষ করে নিল। তারপর দুজনে খেতে বসে। খেতে খেতে নিঝুম বলে, আমাকে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিও। খাওয়া থামিয়ে নিঝুমের দিকে তাকায় আলিফ। তারপর বলে, কেন? এই বাড়ি তোমার পছন্দ হয়নি? ভাবলো নিঝুম। বলল, অপছন্দ হবে কেন? খুব সুন্দর বাড়িটা। কিন্তু দেখো, আমি বাংলাদেশ থেকে এক প্রকার পালিয়ে এসেছি, কিন্তু তাই বলে একটা ছেলের সাথে একা একটা বাড়িতে থাকতে পারি না আমি। বরং আর নির্জর ভাইয়া জানলেও খুব রাগারাগি করবে। আলিফ ভাবলো খানিক। তারপর বলল, আচ্ছা, আমি খোঁজ খবর নিই। এখন হোস্টেল পাওয়া টাফ, সময় লাগবে। নিঝুম মাথা দুলিয়ে খেতে আরম্ভ করল। বিকেলে ওরা ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ইউনিভার্সিটি অফ অটোয়া এটি প্রাচীনতম গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। ইউনিভার্সিটিটির পরিবেশও খুব সুন্দর। ক্যাম্পাসের মাঠে ও গাছের নিচে স্টুডেন্টরা বসে আছে। কেউ পড়ছে তো কেউ গল্প করছে। নিঝুম হাঁটতে হাঁটতে সেসব দেখছে। তারপর ওরা প্রবেশ করলো ইউনিভার্সিটির অফিসে। সেখানে ডকুমেন্টস জমা দিয়ে তারপর বের হয়। কাল থেকেই নিঝুম ক্লাস করবে। 1 মাস সে মিস করেছে। ফল সেমিস্টার শুরু হয়
সেপ্টেম্বর থেকে, এখন অক্টোবর 4 তারিখ। এতদিন মিস হওয়াতে গ্যাপও হয়েছে খুব, কিন্তু যেহেতু নিঝুম বাংলাদেশেও বায়োকেমিস্ট্রি নিয়ে এক সেমিস্টার করে এসেছে, তাই সে আশা রাখছে পড়াতে সিমিলারিটি পাবে। আলিফ বলল, সব চিন্তা বাদ দিয়ে পড়াতে মনোযোগ দাও। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলে ওর পরিচিত একজনের থেকে এতদিনের ক্লাসের লেকচার এনে দেব। নিঝুম সায় দিল। ক্যাম্পাসে চোখ বুলিয়ে সে আশা করেছে আগামীকাল থেকে সে নতুনভাবে ফ্রেন্ড বানানো ও পড়াশোনা শুরু করবে। এরপর ওরা গ্রসারিতে যায়। সেখানে আলী ঘুরে ঘুরে প্রয়োজনীয় সব কেনাকাটা করছে। নিঝুম কখনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রান্নার জন্য বাজার করতে যায়নি। এসব তার বড় আম্মুও মাঝে মধ্যে নির্ঝর করেছে। কিছুক্ষণ পর ওরা বিল দিতে কাউন্টারে যায়। সেখানে দেখা হয়ে যায় আলিফের এক ফ্রেন্ডের সাথে, নাম অ্যালেক্স। সে আলিফকে দেখে উচ্ছ্বসিত হয়ে হাত মেলায়। ওদের মধ্যে টুকটাক কথা হয়। নিঝুম এই সময়টা বাকিদের দেখছে, যারা বিল মিটিয়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। অ্যালেক্স নিঝুমকে খেয়াল করে সে আলিফকে বলে, হু ইজ শি? আলিফ নিঝুমকে দেখিয়ে বলে, নিঝুম, নিঝুম হ্যালো বললে অ্যালেক্স হাত বাড়িয়ে বলে, হ্যালো, নাইস টু মিট ইউ, আই এম অ্যালেক্স। নিঝুম হাত বাড়ানোর আগে আলিফ অ্যালেক্সের হাত ধরে। অ্যালেক্স কিছু একটা বুঝে শুধায়, গার্লফ্রেন্ড? কথাটা শুনে নিঝুম লজ্জা পেয়ে যায়। আলিফ তা দেখে মৃদু হাসে, তারপর বলে, অ্যাকচুয়ালি নো, শি ইজ ফ্রেন্ড, উই আর ফ্রেন্ডস। আলিফকে থামিয়ে নিঝুমই বলে ওঠে। অ্যালেক্স খুশি হয়ে বলে, দেন উই আর অলসো ফ্রেন্ডস। নিঝুম সৌজন্য হাসে। আলিফ নিঝুমকে কেনাকাটা করা জিনিসপত্রের কাছে যেতে বলে বিল মেটায়। তারপর অ্যালেক্সকে বলে, লিসেন অ্যালেক্স, ডোন্ট ট্রাই টু টেক আ চান্স উইথ হার। অ্যালেক্স একটু দুষ্ট হেসে শুধায়, হোয়াই? শি ইজ বিউটিফুল অ্যান্ড প্রিটি, অ্যান্ড আই লাইক প্রিটি গার্লস। Whoever you want to flirt with, you can, but not that girl. And as far I know, you have girlfriend. অ্যালেক্স আলিফের বাহুতে চাপড়ে বলে, আর ইউ জেলাস, আলফি? অ্যান্ড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনা। আই এম গোয়িং টু ব্রেকিং আপ উইথ হার, বাট উই আর জেলাস, রাইট? বাঁকা হাসে আলিফ, তারপর বলে, No, I'm not. Just warning you, you don't know her husband. অ্যালেক্স অবাক হলো। ইজ শি ম্যারেড? বাই, সি ইউ সুন। তারপর আলিফ নিঝুমের কাছে চলে যায়। নিঝুম লক্ষ্য করলো অ্যালেক্স তার দিকে কেমন করে চেয়ে আছে। নিঝুম সৌজন্য হেসে আলিফের সাথে সব থেকে বেরিয়ে যায়। গাড়িতে গিয়ে বসে ওরা। আলিফ বলে, ইউনিভার্সিটিতে ফ্রেন্ড বানাতে হয়, কিন্তু তুমি যেহেতু এখানকার মানুষজন তেমন চেনো না, ফ্রেন্ড বানাতে চিন্তা ভাবনা করবে। ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলেও সেটা ভেবে চিন্তা করবে। নিঝুম বুঝলো না আলিফ হঠাৎ এই কথাগুলো কেন বলল। সে ঘাড় নাড়িয়ে সায় দিল। তখন নিঝুমের ফোনে নোটিফিকেশন আসে। নির্ঝর ছবি পাঠিয়েছে। আলিফও নোটিফিকেশনের শব্দে তাকায়, তারপর বাঁকা হেসে গাড়ি স্টার্ট করে। নিঝুম ছবিটা দেখল, তার কাবিননামারই ছবি। ভালো করে দেখে সে হতাশ হলো। নির্ঝরও মেসেজে লিখেছে সেটা। জায়ান আহমেদ নিঝুমকে ডিভোর্সের অধিকার দেয়নি। অন্ধকার চেয়ে পড়ল নিঝুমের মুখশ্রীতে। আলিফ আর চোখে লক্ষ্য করল সেটা। সে শুধালো, What happened? ওই গুন্ডা জায়ান আমার ডিভোর্স নেওয়ার অধিকার দেয়নি। আমি এই বোকা সাইন করার আগে চেক করিনি। আমার ভালো লাগছে না, আমি যেতে চাই না ওই লোকের কাছে। সে আমায় খুঁজে পেলে কি করবে আমায়? রেপিস্ট সে, ক্যারেক্টারলেস সে। ফট করে গাড়ি ব্রেক করে আলিফ। নিঝুম সামনের দিকে ঝুঁকে পড়ে। ভরকে উঠে সে। আলিফের দৃষ্টির সম্মুখে স্থির ও কঠোর। নিঝুম ভরকানোর স্বরে বলে, কি হলো? গাড়ি এভাবে ব্রেক করলে কেন? তখনই গাড়ির গ্লাসে টোকা পড়ল। নিঝুম সকচিত নিজের পাশের গ্লাস খুলল। এক বৃদ্ধা এক 4 থেকে 5 বছরের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আলিফকে ধন্যবাদ দিল। এও বলল তার নাতি তার ওই অসাবধানতার কারণে রাস্তার মাঝে চলে এসেছিল। নিঝুমও আলিফ বৃদ্ধা মহিলাটির সাথে সৌজন্য কথোপকথন শেষ করে। আলিফ গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, কারো সম্পর্কে লোকমুখে রিউমার শুনে জাজ না করে নিচে যাচাই করো। নিঝুম সন্দিহান হয়ে যায়। অতঃপর তার মুখে বিরক্তি ফুটে ওঠে। বলে, লোকে কি আর মিথ্যে বলে? আর একটা মেয়ে নিজের সম্মান নিয়ে মিথ্যে বলবেই বা কেন? আলিফ আর জবাব দিল না। সে গাড়ি চালানোতে মনোযোগ দিল।
নিজমও গাড়ির জানালা দিয়ে সদ্যনামা সাহান্য দেখতে মগ্ন। একটু একটু করে আধার নেমে এলো ধরনীর বুকে। রাস্তার ধারের স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠল। আস্তে আস্তে ওরা আলিফের বাড়ির রাস্তা ধরল। জায়গাটা কিছুটা নিরিবিলি। আলিফের বাড়িটা ঘন বসতি থেকে একটু দূরে, প্রকৃতির কাছাকাছিতেই। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামল। আলিফ রিমোট দিয়ে বাড়ির গেট খুলল। এখন আর কোনো গার্ড নেই। গাড়ি ভেতরে ঢুকতেই আবার গেট অটোমেটিক বন্ধ হয়ে যায়। গাড়ি থেকে নামতে নামতে আলিফ বলল, বারবিকিউ চলবে? চলবে। কোথায় করবে? আর বারবিকিউ করার জিনিসপত্র? সব আছে, তুমি ফ্রেশ হয়ে এসো। তোমার রুমের সাইডের ইয়ার্ডে আমি সব ব্যবস্থা করছি। নিজম খুশি মনে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো আলিফ সব ব্যবস্থা করছে। এখন বারবিকিউ করার চুল্লিতে কয়লা জ্বালিয়ে ঠিকঠাক করছে। দুটো কাঠের বসার টুল রাখা। কয়লা জ্বালিয়ে আলিফ এবার স্টেক পিস ও লবস্টারের বারবিকিউ করার জন্য মশলাপাতি আনল। সব সুন্দর করে ম্যারিনেট করেছে। নিজম বসে বসে দেখছে। অক্টোবরের হালকা শীতল হাওয়ায় আলিফের কপালের ছোট্ট চুলগুলো উঠছে। বাড়ির ভেতর থেকেও মৃদু আলো আসছে, আর কয়লা জ্বলার আলো। আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ। চাঁদ এখনো গোলাকার। চাঁদের আলোয় ইয়ার্ডের অন্ধকার সরে গেছে। আলিফের ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম। নিজুম চাদর জড়িয়ে বিবশ হয়ে আলিফকেই দেখছে। হঠাৎ তার মনের মাঝে একটা ধাক্কা এলো। এটা অন্যায়। তুমি বিবাহিতা। স্বামী ব্যতীত অন্য পুরুষের দিকে এভাবে চেয়ে থাকাটা ভীষণ অন্যায়। পরন্তু তার আরেক মন বলছে, তুমি তো জায়ানকে স্বামী হিসেবে মানো না, তার থেকে মুক্তি চাও, ভালোবাসো না তাকে। তাহলে অন্যায় কিসের? সামনের ছেলেটাকেই তো তুমি মনে মনে চেয়ে এসেছিলে। তার মনে দুই ধরনের চিন্তাই এলো। নিজ মনের এই যুদ্ধে সে তৎপর হয়ে উঠে দাঁড়ালো। আলিফও সকচিতে তাকালো। বারবিকিউ করার জন্য ম্যারিনেটের পর্ব শেষ। সে শুধালো, হোয়াট হ্যাপেন্ড? দাঁড়িয়ে গেলে কেন? নিঝুম আমতা করে এদিক ওদিক চেয়ে বলল, আশেপাশে দেখছিলাম, এখানে গাছও আছে, দুপুরে দেখেছিলাম। হ্যাঁ, এগুলো আমার গ্র্যান্ডপা মানে নানা ভাই লাগানো। ম্যাপল ট্রি, লংলার্স ট্রি, পাইন ট্রি, সিডার ট্রি, অ্যাপেল ট্রি, জিঙ্কো ট্রি। জিঙ্কো ট্রি ও আপেল ট্রি বাড়ির পেছনের দিকে। জিঙ্কো গাছটা অনেক বড় ও পুরাতন। নিঝুম দেখতে চাইল। আলিফ ওকে মিনিট খানেক দাঁড়াতে বলে স্ট্রিক বারবিকিউ হাতে দেয়। লবস্টার পরে দেবে। তারপর দুজনে বাড়ির পেছনের সাইডে যায়। পেছন সাইডে হলুদ কমলা লাল বর্ণের দুই ধরনের পাতায় পরিপূর্ণ। চাঁদের আলোয় খুব সুন্দর দেখাচ্ছে। নিঝুম আগে আগে হেঁটে এই ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ করছে। হলুদ পাতার জিঙ্কো গাছটাকে প্রথমবারের মতো দেখছে নিঝুম। এর আগে মুভিতে দেখেছে। কানাডার রাস্তাঘাটে ম্যাপল গাছটাই বেশি দেখা যায়। জিঙ্কো গাছটার পাশেই একটা দুটো ম্যাপল গাছ ও একটি আপেল গাছ। গাছের ফাঁকে আকাশের এই রূপালি চাঁদখানা। গাছের নিচে এক হাঁটু গেড়ে বসল নিঝুম। কয়েকটা ঝরে যাওয়া পাতা কুড়িয়ে নিল। এদিক আলিফ মুক্ত হয়ে নিঝুমকেই দেখছে। মৃদুমন্দ শীতল বাতাস বইছে। গাছগুলো থেকে পাতা ঝরে পড়ছে। পকেট থেকে ফোন বের করে একটু পিছিয়ে গিয়ে নাইট মোড়ে গাছগুলো সহ নিঝুমের পাতা কুড়ানোর দৃশ্যটা ক্যাপচার করে নিল। সে বিড়বিড় করে বলল, In the rhythm of the waves and the whisper of the leaves, I feel the vibration of real love, my love. নিঝুম আলিফের কাছে এসে বলল, জায়গাটা খুব সুন্দর। তোমার নানু ভাই নিরিবিলি পছন্দ করতেন? গ্র্যান্ড মায়ের মৃত্যুর পর তিনি টরন্টোর বাড়ি বিক্রি করে দিয়ে এখানেই থাকতেন। জায়গাটা গ্র্যান্ড মায়ের খুব পছন্দের ছিল। উইকেন্ডে এখানে আসতেন। তারপর গ্র্যান্ডপার মৃত্যুর আগে আমাকে লিখে দেন। ওনার একমাত্র মেয়ের ঘরে একমাত্র নাতি আমি। তারপর আমি বাড়িটা আরেকটু বড় করে মেরামত করে নেই। নিঝুম আরেকটু ঘুরে দেখল। অ্যাপেল গাছে অ্যাপেল ঝুলে আছে। অ্যাপেলের গায়ের রং হতে শুরু করেছে। কিছুক্ষণ এখানে থেকে ওরা বারবিকিউয়ের ওখানে যায়। স্ট্রেক পিসগুলো উল্টে দেয়। তারপর লবস্টারও দিয়ে দেয়। সব তৈরি হয়ে গেলে ওরা খোলা আসমানের নিচেই খেতে বসে। আলিফ বলে, তোমাকে আমি সকালে ইউনিভার্সিটি ড্রপ করে দিয়ে আসবো। আর মোনা নামে এক মেয়ে তোমাকে নোটস দেবে, সেগুলো নিয়ে নেবে। আচ্ছা, কিন্তু তোমার ক্লাস নেই? আমার ক্লাস ইভিনিংয়ে। এভরিডে ক্লাস থাকে না। যেসব দিন আমার ক্লাস থাকবে তুমি ইউনিভার্সিটির লাইব্রেরিতে আমার জন্য ওয়েট করবে। তারপর আমরা একসাথে আসবো।
ওকে, তুমি কি পার্ট টাইম জব করো? পার্ট টাইম জবে স্যালারি কত দেয়? আমিও করব ভাবছি। কথাগুলো নিঝুম এত দ্রুত বলল যে ভীষণ খেলো আলিফ। নিঝুম জলদি করে পানির গ্লাস এগিয়ে দিল। আলিফ পানি পান করে একটু চিন্তা করে বলল, পার্ট টাইম জব? হ্যাঁ, করে। অ্যাকচুয়ালি এটা পাওয়া একটা টাফ। আর তোমার এখন সময় কম। এমনিতে 1 মান্থ পিছিয়ে গেছো। স্টাডিতে কনসেন্ট্রেট করো। নেক্সট সেমিস্টারে ভাবা যাবে। স্কলারশিপ ধরে রাখতে হবে তো। নিঝুমও বুঝল। সে মাথা নেড়ে খেতে লাগলো। আলিফ ফুস করে নিঃশ্বাস ছাড়ে। গভীর ঘুমে আচ্ছন্ন নিঝুম। ঘড়িতে এখন রাত 1টার বেশি। বারান্দার গ্লাসের পর্দা খানিকটা সরানো, যা দিয়ে চাঁদের আলো রুমে এসে প্রবেশ করছে। তখন বারান্দার থাই গ্লাসটা নিঃশব্দে খুলে ভেতরে প্রবেশ করলো একজন। থাই লক করা ছিল না, নিঝুম ভুলে গেছে। মৃদু পায়ে এসে বসলো নিঝুমের শিউরে। মুগ্ধ নয়নে চাঁদের আলোয় দেখলো নিজের প্রিয়তমাকে। বাতাসের সাথে ফিসফিস করে বলল, তুমি আমার থেকে পালাতে পারবে না সুইটহার্ট। যেদিকে যাও আমাকেই পাবে। তুমিও ভালোবাসবে আমাকে। এই আলো ছায়াতে আমি তোমাতে আরো শক্ত হয়ে পড়েছে। এগিয়ে বুঝে প্রণয় শক্তি বলে। তারপর আকাশে চন্দ্রমাকে দেখে ধূসর তুলার মতো মেঘ চাঁদটাকে ছুঁয়ে যাচ্ছে। ব্যক্তিটি ফের বলে, You are unaware how precious and beautiful you are in my heart, and the moon also envies your beauty. নড়ে চড়ে ওঠে নিঝুম। ব্যক্তিটি সযত্নে কমফোর্টারটা নিঝুমের গলা পর্যন্ত টেনে দিয়ে মাথায় আলতো ঠোঁট ছুঁয়ে বেরিয়ে যায়। থাই গ্লাসটাও টেনে দেয়। হঠাৎ ঘুম ছুটে যায় নিঝুমের। পর্দাটা মৃদু নড়ছে। নিঝুম চট করে উঠে বসে। সে ঘুমের মধ্যেও কারো স্পর্শ অনুভব করছিল। আদৌ কিছু বুলি শুনছিল। কেউ ভয় জেঁকে ধরল তাকে। রুমে কি কেউ এসেছিল? উঠে পর্দা সরিয়ে বাহিরে চেক করল। না, কোনো মানব ছায়া পর্যন্ত নজরে এলো না। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগুলো স্বপ্ন ভাবল সে। অতবার পানি পান করে ফের ঘুমিয়ে পড়ল। বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পর মিস্টার নয়নকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। গলা ছড়ে স্ত্রীকে চা বানাতে বলে ব্যালকনির কাঠের চেয়ারে গিয়ে বসলেন। মিসেস আয়েশা চা নিয়ে এসে কঠোর ভঙ্গিতে টেবিলের তার রাখলেন। নিঝুমের বিয়ের দিনের পর থেকে স্বামীর সাথে তার অতিরিক্ত রানিং। প্রয়োজন ছাড়া কথা বলেন না। চায়ের কাপ রেখে চলেই যাচ্ছিলেন, তখন মিস্টার নয়ন তাকে ডাকলেন। শোনো আয়েশা, খুশির খবর আছে। আমার কোম্পানি সব লোন পরিশোধ হয়ে গেছে। নতুন প্রজেক্টটাও শীঘ্রই শুরু হতে যাচ্ছে। দেখবে এই প্রজেক্টটাতে চৌধুরী কোম্পানি আবার নিজের পুরনো রূপে ফিরবে। ও ভালো। মিসেস আয়েশার এই সামান্য অভিব্যক্তিহীন প্রতিউত্তরে নিরাশ হলেন মিস্টার নয়ন। এতটাও অনাগ্রহের সংবাদ তো সে দেয়নি। কোম্পানির দুরবস্থার সময় তো আয়েশাই তাকে সাহস দিয়েছে। যখন রাত দিন চিন্তার সাঁতরে ডুবে থাকতেন, তখন তো স্ত্রীর আশ্বাস বাণীতেই শান্ত হতেন। তবে আজ যখন ভালো সময় আসছে, তবে কেন এত অনাগ্রহ? তিনি বললেন, সময় দেখে মনে হচ্ছে খুশি হওনি। ঘাড় ঘুরিয়ে ত্যক্ত দৃষ্টিতে চাইলেন মিসেস আয়েশা। খড়খড়ে কণ্ঠে বললেন, কারো জীবন নষ্ট করে নিজেদের উন্নতিতে খুশি হওয়ার কথা? তোমার মতো এত পাষান্ত নই আমি। মিস্টার নয়ন চোখ থেকে চশমাটা খুলে রাখলেন আর বললেন, কন্যা আমার না হলেও কন্যা দায়গ্রস্ত পিতা আমি। সুপাত্র হাতছাড়া করিনি। এতে যদি আমার ব্যবসায় একটু উন্নতি হয় তো ক্ষতি কি? জায়ান আহমেদ যদি সুপাত্র হয়, তবে তুমি থাকো তোমার সুপাত্র নিয়ে। তাচ্ছিল্য স্বরে বলেই মিসেস আয়েশা স্থান ত্যাগ করলেন। ফার্স্টে মিস্টার নয়ন বললেন, একদিন তুমিও জায়ানকে সুপাত্র বলবে। অতঃপর চায়ের কাপ উঠিয়ে নিলেন। সকাল সকাল ইউনিভার্সিটির জন্য তৈরি হয়ে নিয়েছে নিঝুম। আলিফও অফিসের জন্য তৈরি। সাদা শার্টের সাথে কালো টাই ও কালো প্যান্ট, হাতে কালো ব্লেজার, ফর্মাল লুক। শার্টের স্লিভস কোনোই অবধি গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, ব্রেকফাস্টে এগ স্যান্ডউইচ ও ফ্রুটস। নিঝুম হাঁ করে চেয়ে আছে আলিফের দিকে। তার অক্ষিগোলকের নড়চড়ন নেই। পলক ফেলতেও যেন ভুলে গেছে। আলিফ নিঝুমের সামনে 1 হাত পরিমাণ দূরত্বে দাঁড়ায়। তারপর ভ্রু নাচলে নিঝুমের সম্বিত ফিরে। সে আমতা আমতা করেই বলে, চলো নাস্তা করি। তারপর সে দ্রুত ডাইনিং টেবিলের কাছে যায়। আলিফ মৃদু হাসে। সেও নাস্তা খেতে বসে। নাস্তা খেতে খেতে নিঝুম আর একবারও চোখ তুলে তাকায়নি। আলিফের খাবার আগে শেষ হয়। সে নিজের প্লেট ধুয়ে রেখে সোফা থেকে ল্যাপটপ তুলে নেয়।
ততক্ষণে নিঝুমেরও খাওয়া শেষ। তারপর দুজনে বের হয়। গাড়ি চলছে তার গতিতে। হঠাৎ নিঝুম প্রশ্ন ছড়ে, তুমি কিসে জব করো? কেন? এরকম বস বস ভাইবে যাচ্ছ তো তাই। আলিফ হাসল, তারপর বলল, তেমন কিছু না, এটা আমার ড্রেস কোড। কিছুক্ষণ পর ওরা ইউনিভার্সিটিতে পৌঁছায়। নিঝুম আলিফকে বাই বলে যেতে নিলে আলিফ দেখে বলে, কারোর সাথে আর নেসেসারি কথা বলার দরকার নেই। নিঝুম সন্দিহান হলো, বলল, ইউনিভার্সিটিতে ফ্রেন্ড বানাবো না? বানাবে, কিন্তু বলছে শোনে, আমার সাথে তোমার পরিচয়ের সময় তুমি যেমন ছিলে তেমন সবার প্রতি হও না, এটাই বুঝিয়েছে। নিঝুম ভ্রু কুটি করে তার শুধায়। কেমন ছিলাম? হাসে আলিফ, বলে, ছটফট একটা দুরন্ত মেয়ে। কনভারসেশন স্টার্ট তোমার মাধ্যমে। এখন যাও, লেট হচ্ছে, বাই। নিঝুম মিষ্টি করে হেসে আলিফকে হাতের ইশারায় বাই বলে চলে যাচ্ছে। আলিফ কাউকে ফোন করে বলে, কিপ অ্যান আই অন হাউ। দিনের মধ্যাহ্ন। নিঝুম ক্যান্টিনে খাবার কিনে বসেছে। খাবারের চামচ নাড়াতে নাড়াতে ভাবছে, তার সাথে করে আনা টাকা ডলারে কনভার্ট করা দিয়ে বেশি চলবে না। তারপর কিভাবে চলবে? আলিফের বাড়িতে থাকছে বলে লিভিং কস্ট দিতে হচ্ছে না, কিন্তু একজনের বাড়িতে কতদিনই বা থাকা যায়, তার উপর একটা ছেলের সাথে এক বাড়িতে। এখন পার্ট টাইম জবও তো সহজে পাওয়া যাবে না, নির্ঝরের কাছেই চাইতে হবে। কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে যদি ওর বড় আব্বু জেনে যায়। ভেবেছিল ডিভোর্স হয়ে যাবে, তাহলে বড় আব্বু জানলেও সমস্যা নেই, কিন্তু এখন বড় আব্বু জানা মানে জায়ানেরও জানা। এসব চিন্তা করতে করতেই বেখেয়ালিতে খাচ্ছে। তখনই নিজের সামনের চেয়ারে কাউকে বসতে দেখল। ব্যক্তিটিকে সে চেনে, আলিফের বন্ধু অ্যালেক্স। অ্যালেক্সই প্রথমে হাই নিঝুম বলল। নিঝুমও সৌজন্য উত্তর করে। অ্যালেক্স বলে, First day at the university. How do you feel? গুড। Just good. You didn't make any friends? নিঝুম প্রতি উত্তরে স্বল্প স্বরে বলল। নট ইয়েট। তৎক্ষণাৎ অ্যালেক্স প্রস্তাব দিল। Could you be friends? ইতস্তত করছে নিঝুম, কিন্তু অ্যালেক্স সেসব পাত্তা না দিয়ে ফুট করে নিঝুমের হাতের সাথে হাত মিলিয়ে বলে, Friends. অপ্রস্তুত হাসল নিঝুম। অ্যালেক্স বলে, I hear you are married. ভরকালো নিঝুম, বলল, হাউ ডু ইউ নো? Alpi told me this. আলিফের কথা শুনে নিঝুম নিভল। আলিফটা সবার কাছে ওকে বিবাহিত বলে পরিচয় করাচ্ছে কেন? আর সেও বারবার তার বিয়ের টপিকটা নিয়েও বলে। নিঝুম আর অ্যালেক্সকে কৃত্রিম হাসি দিয়ে চটজলদি খেতে থাকে। তারপর ক্লাসের বাহানায় উঠে পড়ে। বিকেলে ইউনিভার্সিটি গেটে আলিফের জন্য অপেক্ষা করছে নিঝুম। আলিফ বলেছে সে প্রায় চলেই এসেছে। মিনিট দুয়েক পর আলিফের গাড়ি থামে। নিঝুম গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে, সেই সাথে পরিবেশও নীরবতা। আলিফ বলে, কেমন কাটলো দিন? ভালো। নিঝুমের সংক্ষিপ্ত জবাবে আলিফ হালকা পাশ ফিরে দেখল। নিঝুম শীতে গা এলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আলিফ শুধালো, মন খারাপ? নিঝুম এবার সোজা হয়ে বসল। কাট কাট স্বরে প্রশ্ন ছুড়ল, তুমি অ্যালেক্সকে বলেছো আমি ম্যারিড? কথাটা ও বলার ধরন ভালো লাগলো না আলিফের। সে গাড়ি থামালো। এটা একটা পার্কের সামনে, খেলার মাঠ। সকল বয়সের মানুষজন এখানে হাঁটাহাঁটি করছে, বাচ্চারাও খেলছে। আলিফ গাড়ি থেকে নামে, তারপর নিঝুমের সাইডের দরজা খুলে নামতে বলে। নিঝুম বুঝলো না হঠাৎ কেন গাড়ি থামালো। নিঝুম গাড়ি থেকে নেমে আসলে ওরা পার্কের ভেতরে যায়। হাঁটতে হাঁটতে আলিফ বলে, অ্যালেক্স একটু অন্যরকম, যাকে বলে প্লে বয়। এ পর্যন্ত অনেক মেয়ের সাথে রিলেশনে গেছে, বলতে পারো এটা ওর হবে। রিসিয়ান যার সাথে রিলেশনে আছে সে মেয়েটা খুব ভালো, ওকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু অ্যালেক্স বলছে ওর সাথে ব্রেকআপ করে ফেলবে। হতেও পারে ও তোমার প্রতি ইন্টারেস্টেড, তাই বলে রাখলাম যাতে তোমাকে ডিস্টার্ব না করে। আমি অ্যালেক্সের সাথে কোনো সম্পর্কে জড়াবার কোনো ইন্টারেস্টেড নই, তাও সে এসে ফ্রেন্ডশিপ করতে চাইলো। ওর শুরুটা এমনই, তুমি ওর সাথে বেশি কথা বলো না। এরপর ওরা পার্কের একটা বেঞ্চে বসল। সামনেই বাচ্চারা ফেনা বেলুন উড়িয়ে খেলছে। নিঝুম মুগ্ধ হয়ে সেসব দেখছে। পার্কের প্রতিটি কোণায় প্রকৃতির শরতের ছোঁয়া। মৃদুমন্দ শীতল বাতাস বইছে। আকাশ পরিষ্কার, তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে। নিঝুম বলল,
এই সুন্দর ওয়েদারে চা হলে বেশ হতো। আলিফ কথাটা শুনে উঠে গেল। কিছুক্ষণ পর 2 কাপ কফি নিয়ে হাজির। বলে, কফি হবে, চা হবে না। নিঝুম মুচকি হেসে কফির কাপটা নিল। তারপর দুজনে একসাথে বসে পার্কের পরিবেশ উপভোগ করতে লাগলো। কিছুদিন পেরিয়ে গেল এভাবেই। নিঝুম পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। নির্ঝরকে বলে রেখেছিল জায়ানের ছবি একটা তাকে কালেক্ট করে দিতে। জায়ানের কোনো মুখ দেখানো ছবি অনলাইনেও নেই। চোখে কালো গ্লাস ও মুখে মাস্ক সহ ছবি সব। নির্ঝর বলেছে পেলে তাকে দেখাবে। আজ নিঝুমের ইউনিভার্সিটিতে ছুটির দিন। আলিফকে অফিসে যেতে হয়েছে। নিঝুম বাড়িতে একা। কিছুক্ষণ পরে নিঝুম বাড়ির পেছনে চলে গেল। আলিফ বলেছে সে অনলাইনে খাবার অর্ডার করে পাঠিয়ে দেবে, কারণ নিঝুম খুব একটা রান্না পারে না, তাই অলস সময় কাটাতে বাড়ির পেছনে এসেছে। জায়গাটা সে দিনের আলোয় আজকেই দেখছে। দিনের আলোয় খুব সুন্দর লাগছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, যার দরুন গাছের পাতাতে এখনো পানি লেগে আছে। নিঝুম বৃষ্টি সিক্ত কমলা বর্ণের ম্যাপল পাতার ছবি তুলছে। অ্যাপেল গাছের অ্যাপেলগুলোরও রং হয়েছে। ইচ্ছা করলো একটা গাছ থেকে পেড়ে খেতে, তাই করলো সে। অ্যাপেলের স্বাদটাও খুব মিষ্টি। তখনই মেইন গেটের বেল শুনতে পেল। নিঝুম ছুটে গেল সেই দিকে। তারপর খাবারের পার্সেল রিসিভ করে নিয়ে আসলো। বাড়ির ভেতরে ঢুকতেই আলিফের কল রিসিভ করে। আলিফ বলল, এখানে দুজনের খাবার আছে, আমি আসছি, একসাথে খাবো, তারপর একটু বেরোবো। তোমার তো অটো দেখা হয়নি। নিঝুম সানানন্দে রাজি হয়ে সায় দিয়ে ফোন কাটে। এদিকে বাড়ির ভেতরে আসতেই নেট কানেক্ট হয়েছে। নির্ঝরের মেসেজও এসেছে। নির্ঝর বলছে, আজকে জায়ানের ছবি পাওয়া যাবে। একজনকে বলেছে একটু সময় লাগবে। নিঝুম অধীর হয়ে অপেক্ষা করছে। যার সাথে তার বিয়ে হলো তাকে সে আজ প্রথমবার দেখবে। আলিফ এলো কিছুক্ষণ পর। এরপর একসাথে দুপুরের খাবার খেলো ওরা। এখন বেড়াতে যেতে তৈরি। আলিফ খেয়াল করলো নিঝুম কেমন বেখেয়ালি, বারবার ফোন দেখছে। তার চোখে মুখে খুব অস্থিরতা, যেন জাগতিক সকল কৌতূহল আগ্রহ ভর করেছে চোখ জুড়ে। আলিফ বলল, এত রেস্টলেস হয়ে ফোনে কি দেখছো? নিঝুম তার উৎসুক চোখজোড়া ফোন থেকে হটিয়ে আলিফের দিকে নিবদ্ধ করল। অতঃপর আগ্রহী স্বরে বলল, ও তোমাকে তো বলা হয়নি, নির্ঝর বলেছে কেউ একজন ওকে আজ জায়ানের ছবি দেবে। আমি তো জায়ানকে কখনো দেখিনি। কোনোদিন যদি জায়ান আমার সামনেও আসে চিনতে তো পারবো না। আলিফ তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর গাড়িতে বসার ইশারা করল। গাড়ি ছুটে চলল একটা বীজসহ পার্কে। মুনিস বে পার্ক। এটি রিডো নদীর তীরবর্তী। গাড়ির স্টিয়ারিংয়ে হাত স্থির রাখলেও মনোযোগ তার স্থির না। নিঝুমের আগ্রহ আকাশচুম্বী। আলিফ দৃষ্টি ফের সামনে ঘুরিয়ে বলল, যদি কখনো প্রুফ পাও জায়ান আহমেদ সম্পর্কে যা রিউমার শুনেছ সব মিথ্যা, তাহলে কি করবে? মেনে নেবে ওকে? থমকালো নিঝুম। এতক্ষণে জায়ানের ছবি দেখার আগ্রহে ভাটা পড়ল। ঠিকই তো, যদি জায়ান আহমেদ সম্পর্কে সে ভুল বুঝে তাকে, তবে স্বামী তো তার। কিন্তু মনের মাঝে এই ভাবনা খানিকের বেশি টিকতে দিল না সে। ব্যগ্র কণ্ঠে বলল, প্রমাণ তো হয়নি, তাহলে এই কথা হচ্ছে কেন? প্রমাণ হতে কতক্ষণ? যে অ্যালিগেশন এনেছিল সেও কোনো অর্ডিনারি কেউ না। 5 বছর আগে অ্যানুয়াল বিজনেস অ্যাওয়ার্ড জিতেছিল। বিজনেস ওয়ার্ল্ডে বিজনেসম্যানদের ক্রাশ ছিল, ইভেন এখনো। নিঝুমের মনের ভেতর আশঙ্কা হচ্ছে। আলিফের চেহারা ভালোভাবে দেখল। ছেলেটা জায়ান আহমেদ সম্পর্কে এমনভাবে কথা বলে যেন খুব পরিচিত। কিন্তু ছেলেটা কি বোঝে না নিঝুম এসব শুনতে চায় না। তার মনে যে আলিফের জন্য অনুভূতির সম্ভার। যদি আকস্মিকভাবে বিয়েটা না হতো তবে তো আলিফকেই মনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করত। হতাশ নিঃশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরের দৃষ্টি নিবেশ করল। মুনিস বে পার্কে পৌঁছেছে ওরা। নদীর তীরবর্তী ও গাছপালায় প্রকৃতির রংরূপে পরিপূর্ণ। আদুরে রোদ্দুর ও শীতল হাওয়া। রিডো নদীর বুক থেকে যেন শীতল হাওয়া ধেয়ে এসে শরীরে মৃদু কাঁপন ধরায়। আলাদা হাঁটছে ওরা। আলিফ কয়েক হাত সামনে আগে আগে হাঁটছে, নিঝুম পিছু পিছু। যেন হুট করেই দুজনের মাঝে তাল ছুটে গেল। পার্কে আরও অনেকেই আছে। কেউ কেউ সাইকেলিং করছে, কাপল হিসেবেও বসা অনেকে। এটা ফ্রেন্ডসদের নিয়ে পিকনিক স্পট হিসেবেও পরিচিত। নদীর শীতল পানিতে হাত ডুবালো নিঝুম।
তড়িৎ নিজুমের ফোনের নোটিফিকেশন আসলো। নির্ঝর ছবি পাঠিয়েছে। অস্থিরতায় জেকে ধরল নিজুমকে। বুকের মাঝে ঢিপ ঢিপ শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। কয়েকবার বড় করে শ্বাস প্রশ্বাস ছেড়ে আলিফের দিকে তাকালো। ছেলেটা তার থেকে কিছুটা দূরে পকেটে হাত গুজে নদীর সম্মুখে করে মুখ করে দূরে কোথাও তাকিয়ে আছে। নিঝুম নির্ঝরের মেসেজ দেখল। ছবিটা লোড হয়ে ফোনের স্ক্রিনে ভাসতেই চমকে গেল। কয়েক সেকেন্ড বিমূঢ় হয়ে ছবির দিকেই চেয়ে রইল। তারপর আলিফের দিকে চাইল। কোনো নরণচরণ দেখা গেল না তার। নিঝুম হতাশ স্বরে বলল, ছবি তো দিল, কিন্তু অস্পষ্ট ছবি। কানে ফোন নিয়ে কথা বলছে, এক সাইড কোনো মতে বোঝা যায়। এটা দিলেও কি আর না দিলেই কি? তড়িৎ বেগে পাশ ঘুরল আলিফ। অবিশ্বাসের নজরে নিজমের হতাশায় মূর্ছিত মুখখানা দেখল। গত পরশু সে টরেন্টো গিয়েছিল একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য। সকালে গিয়ে বিকেলেই ফিরেছে। এই মিটিংটা নিউ ইয়র্কে হওয়ার কথা ছিল, কিন্তু নিজুমকে একা ফেলে যেতে পারবে না। নিজুম এখানে এসেছেই গুনে গুনে আজ 7ম দিন। সেই মিটিং শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ফোনে কথা বলছিল। মাস্ক নামানো ছিল, সানগ্লাসটাও খুলে আরেক হাতে ধরা। এক লোক তার সাইড ছবি তুলেছিল। লোকটাকে ধরতে পারেনি, এমনকি তার মুখটাও দেখতে পারেনি। সেই ব্যক্তি তবে নিজুমের কাছের ছবির সোর্স। হ্যাঁ, সে জায়ান আহমেদ আলিফ। নিজের স্বাভাবিক জীবনে যেন কারো হেরফের না হয়, তাই সে বিজনেস ওয়ার্ল্ডের বাইরে কাউকে জায়ান বলে পরিচয় দেয় না। খুব তো বেশি সময় হয়নি তার এই বিজনেস ওয়ার্ল্ডে। বাবার জোড়াজুড়িতে সে এই বিজনেস জগতে এসেছে। ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে আরও বছর 5 আগে বায়োকেমিস্ট্রিতে গ্রাজুয়েশন করে নিউ ইয়র্ক যেতেই বাবার আকস্মিক হার্ট অ্যাটাকে মুখোমুখি হয়। তারপর নিউ ইয়র্কের স্বনামধন্য এক ইউনিভার্সিটিতে মাস্টার্সে MBA ভর্তি হয়। ছোট থেকে বাবাকে দেখতে দেখতে অনেক কিছুই সে বোঝে। তার দাদার শুরু করা বিজনেসটাকে তার বাবা এতকাল সামলেছে। তাদের দেখে শিখেছে অনেক, কিন্তু নিজে কখনো পাকাপোক্তভাবে বিজনেস সামলানোতে তেমন আগ্রহী ছিল না। কিন্তু বাবার অসুস্থতায় এত বড় বিজনেস তো ভাসিয়ে দিতে পারে না। তখন থেকেই সে চেহারা লুকিয়ে শুরু করে এই পথ চলা। নিজের বুদ্ধিদীপ্ততায় আরও শক্ত ঘাঁটি গড়ে ফেলেছে বিজনেস জগৎটাতে। অতীতের খানিক রোমন্থন করে কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল নিঝুমের কাছে, বলল, কেনই করবে? নিঝুম মাথা উঁচু করে তাকালো, পলক ঝাপটালো কয়েকবার। আলিপুর হাত ফ্রে টেনে তুলল। উত্তরের অপেক্ষা না করে একটা কেন ঠিক করল। তারপর নিঝুমকে সাবধানে উঠিয়ে নিচে উঠল। নিঝুম দেখল আলিফের চোখে অদৃশ্য অধিকারবোধ। এই অধিকারবোধ কিসের তার? প্রথম দিন অটোয়াতে আলিফের বাড়িতে আসার পর আলিফ বলেছিল,